নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আজকাল পরশু অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের, ভরসার এবং বিশ্বাসের একটি অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠানটি এবার থেকে আপনারা টিভি পর্দার ওপার থেকে তো দেখবেনই, তার পাশাপাশি দেখতে পারেন ইউটিউব থেকেও। আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে ইউটিউব অ্যাপে গিয়ে ডান দিকে দেখবেন একটি সার্চ বাটন আছে, সেখান থেকে CTVN AKD+ সার্চ করুন এবং এই মুহূর্তে আজকাল পরশু অনুষ্ঠান লাইভ চলছে সেটা দেখতে পারেন। পরবর্তীতে আমরা ভিডিও আকারেও এটিকে পোস্ট করব, সেটাও দেখতে পারেন। সেখানে কমেন্ট করতে পারেন, সেখানে রিয়্যাক্ট করতে পারেন এবং অবশ্যই CTVN AKD+কে সাবস্ক্রাইব করুন, যাতে আজকাল পরশু অনুষ্ঠান যখন পোস্ট হবে তখন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছয়। এবার চলুন আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। অনুষ্ঠানটা আমরা প্রত্যেক দিনই তো প্রত্যেকটা অনুষ্ঠানে একটা বিষয়ের উপর নির্ভর করে। আজকেও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফলহারিণী যে অমাবস্যা, সেখানে গ্রহ সংস্কার। আগামী 16ই মে অমাবস্যার দিন রয়েছে, ফলহারিণী অমাবস্যা রয়েছে, সেই দিনই আবার পয়লা জ্যৈষ্ঠ। এই বিস্তারিত এই বিষয়টা নিয়ে যে এই অমাবস্যায় গ্রহ সংস্কার কোনো শুভ কাজ কিভাবে হয়, সে সবটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে এবং অবশ্যই আপনাদের পছন্দের মানুষ, আপনাদের সকলের প্রিয় মানুষ আজকে আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে অবশ্যই রয়েছেন সন্দীপ শাস্ত্রী। চলুন তাকে স্বাগত জানাই এবং দাদার থেকে অনেকটা বিস্তারিত বিষয়টা সম্পর্কে জেনে নিই। অনেক স্বাগত। একদম অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। ফলহারিণী অমাবস্যা একটা খুব ইম্পর্টেন্ট অমাবস্যা। আমরা 12টা থেকে 13টা অমাবস্যা পাই গোটা বছর জুড়ে। সেখানে কিছু কিছু অমাবস্যার একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা অমাবস্যারই গুরুত্ব রয়েছে, বাট কিছু কিছু অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন ফলহারিণী বলতে পারো, এদিকে আমাদের কৌশিকী অমাবস্যা বলা যেতে পারে, আমরা মহালয়ার সময় যেটাকে করি সেই ধরনের অমাবস্যা। তারপরে দীপান্বিতা অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যা এক একটা গুরুত্ব রয়েছে। তো ফলহারিণী অমাবস্যা সাধারণত প্রত্যেকে জানেন যে আমার জীবনের, আমার গ্রহের, আমার জন্ম চার্টে যে ধরনের গ্রহ রয়েছে তাদের যে কুফল আমরা পাচ্ছি, আমার বাস্তুর মধ্যে যে কুফল পাচ্ছি, বিবাহিত জীবন থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে কুফলগুলো আমি পাচ্ছি, যে বাধাগুলো পাচ্ছি, সেই দূরীকরণের একটা মোক্ষম টাইম। এবং এখানে এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো করলে, নিষ্ঠা ভরে মায়ের পুজো করলে আমরা আমাদের জীবনের কুফল থেকে সুফলে পরিবর্তন করতে পারি। কিন্তু এখানে কি করা হয়, যেমন ধরো কারোর বাস্তুগত সমস্যা রয়েছে, বাস্তুতে ডিস্টার্ব রয়েছে, যে কারণে বাড়িতে যারা রয়েছেন তারা রোগ ভোগে ভুগছেন, সঠিক ট্রিটমেন্ট করানো হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, মেডিসিন, ওষুধ, প্যাথি সবই চলছে, কিন্তু রোগ সারছে না, দীর্ঘমেয়াদী রোগ নিয়ে ভুগছেন। আবার কেউ নতুন বাড়িতে, পুরনো বাড়িতে ছিলেন বা ভাড়া বাড়িতে ছিলেন, নতুন বাড়িতে যখন গেলেন সেখানে যাওয়ার পর বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন তারা ফলো করছেন। যেমন নতুন বাড়িতে গিয়ে সাংসারিক অশান্তি ভীষণ হচ্ছে, নতুন বাড়িতে গিয়ে একটা প্রাইভেট সংস্থায় চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিটা স্যাক করে দিল, তাকে চলে গেল, অথবা তার পদোন্নতি হচ্ছে না, দীর্ঘদিন ধরে এক পোস্টে রয়েছেন কিন্তু কিছুতেই পদোন্নতি হচ্ছে না। আবার কারোর দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক ক্লাস 7-8 যে সময় গ্রোয়িং টাইম, তাদের হরমোনাল চেঞ্জেস আসছে শরীরের মধ্যে, সেই সময়টাতে বাচ্চারা কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না, অথবা কারোর সাথে সেইভাবেও রিলেট করতে পারছে না, মিশতে পারছে না। যেমন বাবা মার সাথে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, বাবা মার সঙ্গে মিশতে পারছে না, তার ব্যক্তিগত কথা শেয়ার করতে পারছে না। আবার বন্ধু বান্ধব সেই রকমভাবে নেই, আত্মীয় পরিজনদের সাথে মিশতে পারছে না, কিন্তু পড়াশোনাটাও আবার তার সাথে ভালো করে করছে না। কারণ তাকে দেখা যাচ্ছে সে সবসময় একটি ঘরের মধ্যে বন্দি রেখেছে নিজেকে, পড়াশোনা করছে, তার সামনে বই রয়েছে, আলটিমেট রেজাল্টে গিয়ে দেখা যাচ্ছে তার পার্সেন্টেজ 50 অথবা 60% হচ্ছে। তাহলে ডিটোরিয়েট করছে সব দিক থেকে। তাহলে সে টকেটিভ হতে পারছে না, সে সমাজের সঙ্গে মিশতে পারছে না, এবং সে কিন্তু পড়াশোনাতেও রেজাল্ট করতে পারছে না, তার গ্রহ তাকে বাধা সৃষ্টি করছে। সেগুলোর প্রতিকার প্রতিবিধান এই সময় হয়। সাংসারিক জীবনে যাদের অশান্তি হচ্ছে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যাদের কলহ হচ্ছে, অথবা কেউ হয়তো ডিভোর্সের কেস নিয়ে এখন ঝুলে রয়েছেন, সেটা ফাইনালাইজ হচ্ছে না, কেউ হয়তো বিয়ে করার জন্য যে ধরনের ছেলে মেয়ের জন্য বাবা মারা চেষ্টা করছেন অথবা নিজেরা চেষ্টা করছেন, কিন্তু কোনো রকমভাবে ম্যাচুরিটি হচ্ছে না, বিয়েতে বাধা আসছে। মানে আমি বারবার বলি, কোয়ালিটি রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, বিয়েতে বাধা। সেই ধরনের জাতক বা জাতিকা এই সময় বিচার করান এবং তারপরে প্রতিকার প্রতিবিধান করান, খুব ভালো ফল পাওয়া যাবে। ফলহারিণী অমাবস্যায় শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কাজ করে না, কথা বলে। একদম একদম। এই যে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি যে কথা বলে, আমাকে একটা কথা বলে যে পয়লা জ্যৈষ্ঠ যে দিনটাতে অমাবস্যা পড়ছে,
আবার মল মাসও পড়ছে। একদম। আমাকে প্রথমে বলো যে মল মাস আসলে কি, আর এই মল মাসে আমরা জানি যে সচরাচর কোনো শুভ অনুষ্ঠান হয় না। এবার যখন শুভ অনুষ্ঠান হচ্ছে না তখন গ্রহকে সংস্কার, মানে ওটাও একটা শুভ অনুষ্ঠানই, সেটা তোমরা কিভাবে করছো? না, সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা যেটা, মল মাস মানে হচ্ছে এক মাসে, বাংলা মাসের এক মাসে দুটো অমাবস্যা পেলেই সেটা মল মাস হয়। আচ্ছা, তো আমরা একদম পয়লা জ্যৈষ্ঠ এবং শেষ জ্যৈষ্ঠতে দুটো অমাবস্যা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা সেই কারণে মল মাস। আর মল মাসের শুভ কাজ মানে হচ্ছে যেমন বিয়ে হবে না, বিয়ে রিলেটেড কোনো কথা হবে না। আবার কেউ হয়তো বাড়ি বা জমি কিনছেন, রেজিস্ট্রি করতে পারবেন না, অ্যাডভান্স দেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। অথবা গৃহপ্রবেশ করা যাবে না, তারপরে বিভিন্ন ধরনের, বা গাড়ি কেনা যাবে না, মূল্যবান বস্তু কেনা যাবে না, এগুলো হচ্ছে শুভ কাজের মধ্যে পড়ে। এগুলো এই সময় করা যাবে না। কিন্তু অশুভ গ্রহের সংশোধন, এটা কিন্তু মল মাস মানে 30 দিন জুড়েই হবে। এবং অশুভ গ্রহের সংশোধনের জন্য আমরা প্রথম দিনটা পাচ্ছি ফলার্নি অমাবস্যা। ফলার্নি অমাবস্যা আমি প্রত্যেক বছর আপনাদের বলে আসি, যেটা ইম্পর্টেন্ট অমাবস্যা, যেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের গ্রহ সংস্কার করতে পারছি। ফলার্নি অমাবস্যাতে সব থেকে, যেমন ওই অমাবস্যা টু শেষ অমাবস্যা, মানে 1 তারিখ থেকে 30 তারিখ, যে দুটো পর অমাবস্যা, এই পুরো যোগটা একটা খুব ভালো ভাইব্রেশন। কোন দিক থেকে? আমাদের প্রকৃতির দিক থেকে, অর্থনৈতিক জায়গার দিক থেকে, যেগুলোকে আমরা সংশোধন করতে পারবো, আমরা শুধরাতে পারবো। যেমন দেখা গেল যে কারোর বাড়ির মধ্যে হঠাৎ করে কিছু নেগেটিভ ভাইব্রেশন আপনারা পাচ্ছেন, যেমন খুব বাজে কখনো মানে কোনো একটা সময় খুব বাজে কোনো গন্ধ, কোনো সেন্ট আসছে। অথবা বাড়ির মধ্যে আপনারা দেখছেন 3 জন 4 জন 5 জন 6 জন ফ্যামিলি মেম্বার বাড়ির মধ্যে যখন থাকছেন, সবার মধ্যে একটা কলহ সৃষ্টি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারোর সাথে কারোর মতের মিল হচ্ছে না। কিন্তু যখন ওই 3 জন 4 জন 5 জন বা 6 জন মিলে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, সবাই সবার চোখ দেখে বুঝতে পারছেন কে কি বলতে পারে। তো এই ধরনের কলহগুলো যখন সৃষ্টি হচ্ছে বাড়ির মধ্যে, জানতে হবে বাড়ির মধ্যে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, অশুভ শক্তি কাজ করছে। এই শক্তিগুলোর খণ্ডন করানো দরকার এই ফলার্নি অমাবস্যা। কেউ আছেন? একদমই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, পানাগড় থেকে বলছি। শোনা গেল? হ্যাঁ, পানাগড় থেকে বলছি। পানাগড়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম, কার সম্পর্কে জানতে চান? না, আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলের ডেট অফ বার্থ, জায়গা এবং সময়টা বলবেন। হ্যাঁ, 23/11/1995। সময়টা বলবেন। রাত 2:20। এটা কি ডেট আপডেট করে বলেছেন? হ্যাঁ, আপডেট করে। হ্যাঁ। জন্মস্থান কোথায়? পানাগড়ে? পানাগড়। আচ্ছা, এবারে আপনি আমাকে বলুন ছেলের নামটা। সৌরভ কোনার। আরেকবার? সৌরভ কোনার, SOURAV। সৌরভ কোনার? হ্যাঁ, কেউ এনি। আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতিবার ছিল জন্মবার, বুধবার রাত, বৃহস্পতিবার পরের দিন। বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ আপনার ছেলের জানা ছিল? জেনেছিলাম। বেশ, আমি বলি, আপনি শুনুন একটু। ছেলের চার্টে আপনি ভালো করে দেখুন, লগ্নের 2য় স্থানে রাহু বসে রয়েছে, 8ম স্থানে কেতু বসে রয়েছে। এটাকে আমরা লগ্নভঙ্গ কালসর্প দোষ বলি, 1 নম্বর। 2 নম্বর, ওর শুক্র এবং মঙ্গল 4র্থ স্থানে বীজযোগ হয়ে মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। এই যে দুটো দোষ বললাম, এটা স্পেসিফিক্যালি ওর কেরিয়ার মানে চাকরি বাকরি বা সোর্স অফ ইনকামের দিক থেকে প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি করবে। 2য় রাহু প্রচণ্ড পরিমাণে অর্থ ক্ষয় হয়ে যায়, অর্থ হাত থেকে বেরিয়ে যাবে, বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা ক্রিয়েট হবে। তাহলে আপনার ছেলের চার্টের মধ্যে এডুকেশনাল প্রবলেম না হলেও কেরিয়ার রিলেটেড প্রবলেম, জব রিলেটেড প্রবলেম, স্থায়িত্বের প্রবলেম এবং বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা দেখতে পাচ্ছি। শেয়ার করুন আপনি। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার, কিন্তু ওর জবের জন্য এখন আপনাকে জানতে চাইছেন যে এরকম কোনো জব ও পাবে কিনা। পড়াশোনা কত দূর করেছে? ও MSc করেছে, কেমিস্ট্রিতে বিয়ে তো করেছে। হ্যাঁ, একটু সাউন্ডটা বাড়বে, বক্সের মনে হচ্ছে, শুনতে কম হচ্ছে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ও কেমিস্ট্রিতে MSc করেছে, বিএড করেছে। কেমিস্ট্রিতে MSc করেছে? হ্যাঁ, তারপর আবার বিএড করেছে? বিএড করেছে। আচ্ছা, তো এখনো চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, চাকরির চেষ্টা করছে। ও একটু ভুল করেছিল, একটা চাকরি বেসরকারি ওই টিভি মডেলে পেয়েছিল, কিন্তু ছেড়ে দিল। ও সরকারি চেষ্টা করছে, ওই জন্য চাকরিটা ছেড়ে দিল আর কি। কি চাকরির চেষ্টা করছে? সরকারি আর কি, গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে। গভর্নমেন্টের কি কি ধরনের চাকরিগুলোর জন্য চেষ্টা করছে? গভর্নমেন্টের কি কি ধরনের চাকরির জন্য চেষ্টা করছে? মানে স্কুল হোক বা যে কোনো অফিস টফিস এরকম আর কি, যে কোনো আর কি। আচ্ছা,
প্রথমত হচ্ছে ওর চার্টের মধ্যে টিচিং ওরিয়েন্টেড সাবজেক্টের ওপরে মানে ও টিচিং teaching এর লাইনে দিকেই চাকরির যোগ যোগ নেই নেই। না, ঠিক আছে? তাহলে ওকে নন টিচিং চাকরির জন্য চেষ্টা করতে হবে, ক্লারিক্যাল চাকরির জন্য চেষ্টা করতে হবে, সিজিএল, সিএইচএসএল, পিএসসি বা ইউপিএসসির আন্ডারে যেগুলো চলে সেগুলো ট্রাই করতে বলুন। অলরেডি দেখুন 31 বছর হয়ে গেল, অনেকগুলো জায়গায় কিন্তু ও চান্স পাবে না। আপনাদের কি কোনো কোটা রয়েছে না জেনারেল কাস্ট? না, আমরা জানি স্যার। জেনারেল কাস্ট রয়েছেন, তাহলে অনেকগুলো তো জানি, স্যার। 27 বছর বা 29 বছরের পর তো বসাই যায় না। ওর যোগ্যতা অনুযায়ী, ওর বয়স অনুযায়ী যে যে জায়গাগুলো ও ট্রাই করতে পারবে সেগুলোর জন্য ওকে চেষ্টা করতে বলুন। আগামী 2028 সালের মে মাস পর্যন্ত ওর কর্মযোগ রয়েছে এবং সেটা স্থায়ী চাকরির যোগ। তবে ওর প্রতিকার প্রতিবিধান দুটো করাবেন ইমিডিয়েটলি। একটা হচ্ছে ওর কালসর্পদোষের প্রতিকার, আর 2 নম্বর হচ্ছে শুক্র মঙ্গল বীজ যোগের প্রতিকার। আর বিয়ে যখন হবে তখন মাঙ্গলিক প্রতিকার, জটক বিচারের মাধ্যমে বিয়ে এবং মাঙ্গলিক দোষ খণ্ডন করে তারপর বিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ, আমি- সঙ্গে থাকুন। এবার যেটা বলছিলাম, দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। 31 বছর বয়স হয়ে গেল, জেনারেল কাস্টের ছেলে, এবং সে কি বসছিল কি বিএড করেছে, তাহলে তার প্রথম Teaching এ এগোচ্ছে সে। ইচ্ছে থাকবে টিচিং এ। এবার দীর্ঘ অনেক বছর ধরে এসএসসি হচ্ছে না, তাহলে আমি যখন দেখলাম যে আমার প্রথমত আমার যখন মাস্টার্স হয়েছে মানে উচ্চ শিক্ষা হয়েছে, উচ্চ শিক্ষা মাস্টার্স এমএসসি করে ও বিএড করেছে। দেখো আমি কিন্তু প্রথমে একটা কথা বললাম যে ওর হায়ার এডুকেশনে কোনো ডিস্টার্ব নেই। ডিস্টার্বটা কোন দিকে হলো? ওর ক্যারিয়ারে। তাহলে এতদিন ধরে এমএসসি করে তুমি বিএড করলে, এতদিন বসে না থেকে ও কি করতে পারতো? ও যেমন ধরো কোনো প্রাইভেট সংস্থা বা কোনো আইটি সেক্টরে ঢুকতে পারতো, অথবা ও গভর্নমেন্টের জন্য শুধু টিচিং এর উপর ভরসা না করে নন টিচিং চাকরিগুলোর জন্য চেষ্টা করতে পারতো। সেটা না করে অনেকটা বয়স বেড়ে গেছে, এখনো যদিও হাতে সময় রয়েছে কিন্তু সময়টা খুব কম, 2.5 বছর। এবার 2.5 বছর সময়টা একটা সরকারি চাকরির জন্য খুব কম সময়। কেন সময়টা কম বলছি? এক হচ্ছে ভ্যাকেন্সিজ অনেক দেরি করে বেরোচ্ছে। এবার যদি বেরোয়, ধরুন আজকে আমার হয়তো মে মাসে একটা ভ্যাকেন্সি বেরোলো, একটা ফর্ম বেরোলো, সেই ফর্মটা ফিল আপ করা, তারপর তার পরীক্ষা হওয়া, তারপরে তার প্রিলি, মেন্স এবং ইন্টারভিউ, এটা করতে করতে কিন্তু 2.5 বছরটা চোখের নিমিষে পেরিয়ে যাবে। এবার দেখা গেল যে আপনার ছেলের যেহেতু লগ্নভঙ্গ কালসর্প বললাম, লগ্নভঙ্গ কালসর্পটা কি হচ্ছে? একটা চার্টের ভিত, সেই ভিতটাকে নরম করে ফেলছে। সুতরাং একটা চার্টের ভিত যদি নরম হয়ে যায় তাহলে সেই চার্টটা সব দিক থেকে কিন্তু উইক হয়ে গেল। ধরো এগোলো, দোরগোড়ায় গিয়ে আটকে যাবে। পাতি বাংলা কথায় বারবার আমি বলি যে ভাত মেখে রেডি রয়েছে, মুখে দিতে পারছে না। সুতরাং কি হচ্ছে, এখানে দাঁড়িয়ে আপনার ছেলে হয়তো প্রিলি বেরিয়ে গেল, মেন্স বেরিয়ে গেল, ইন্টারভিউতে আটকে গেল। তো এই জায়গাগুলো যাতে আপনার সন্তানের না হয়, আপনাকে অনেক দিন আগে আমাকে প্রেডিক্ট করাতে হতো। 2008 সাল থেকে আমি দুর্গাপুরে বসি, আজকে হয়ে গেল 2026, অলমোস্ট 18 বছর, কিন্তু আপনি পানাগড় থেকে আসতে পারেননি। আমি বলছি না আমার কাছে আসতে হতো। দুর্গাপুরে আমাদের অনেক জ্যোতিষ বন্ধুরা বসেন, বর্ধমানে বসেন, আপনাকে এর আগে ওর কনসাল্ট করাটা উচিত ছিল। কারণ কনসাল্ট যদি করতেন, সঠিক টাইমে একটা বাচ্চাকে যদি ধরা হয় না, তাহলে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান হয়। আমি সব সময় তিথিগুলো কেন হাইলাইট করি, বারবার কেন এত চেঁচিয়ে বলছি যে ফলানি অমাবস্যা গুরুত্বপূর্ণ? কারণ আমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, আমাদের কিন্তু এরপরে উচ্চ মাধ্যমিকের পর বাচ্চাদের কেরিয়ার চুজ করার সময়। এই সময়গুলো যেন ওরা হোঁচট না খায়। প্রথম প্রতিকার করবার, প্রতিকারটা মাথায় নিয়ে আমার কাছে আসবেন না, প্রথম আসবেন বিচারটা। কারণ প্রেডিকশনটা করার পরই কিন্তু প্রতিকারে আমরা যাবো। আবার কেউ আছেন না? হ্যাঁ, নিয়ে নে। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বাহ, কার জন্য জানতে চাইছেন? আমার ছেলের জন্য জানতে চাইছিলাম। ছেলের নাম কি? ছেলের নাম? ছেলের নাম সুদীপ দাস। সুদীপ, হ্যাঁ, এবার শুনবো ডিটেলস। ডেট অফ বার্থটা, সময়টা এবং 11 জন্মস্থানটা। 16/11/97। সময়? সময়টা বলবেন। PM 7:10 PM। 7:10 PM। কোথায় জন্মেছে? এবং জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, রবিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, রবিবার। মিথুন লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ আপনার সন্তানের, জানা ছিল? হ্যাঁ, এটা জানতাম। আচ্ছা, শনি বক্রী অবস্থায় রয়েছে, চারটা দেখি একবার। লগ্নের সপ্তম স্থানে শুক্র এবং মঙ্গল, আর চন্দ্রের অষ্টম স্থানে শুক্র মঙ্গল। তার মানে আপনার ছেলে ডবল মাঙ্গলিক দোষ রয়েছে, রাশিগত মাঙ্গলিক এবং লগ্নগত মাঙ্গলিক, ঠিক আছে? এই মাঙ্গলিক দোষটা ওর কোন কোন জায়গায়? প্রথমত হচ্ছে যে কোনো প্রাপ্তি বা সাকসেসের জায়গায়,
2 নম্বর হচ্ছে বিয়ে বা বিবাহিত লাইফের জায়গায়, আর 3 নম্বর ওর স্বয়ং নিজের স্বাস্থ্যের জায়গায় ডিস্টার্ব ক্রিয়েট করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ঘাতক স্থান অষ্টম স্থানে, লগ্নের অষ্টমে বৃহস্পতি নিচস্থ হয়ে থাকার জন্য ওর সোর্স অফ ইনকাম, ওর চাকরি, ওর কেরিয়ার, এই জায়গাতে বাধার সৃষ্টি হচ্ছে। এই জায়গা এই জায়গাগুলো ইমিডিয়েটলি কাটাবেন, কারণ বর্তমান যে সময়টা ওর পাচ্ছি সেই সময় অনুযায়ী অলরেডি নভেম্বর 2025 থেকে ওর কেরিয়ারের একটা খুব ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেটা চলবে 2028 সাল পর্যন্ত। এই সময়টাকে ধরতে হবে। একটু শেয়ার করুন তো কি করছে ছেলে, শুনি। আচ্ছা, অ্যাকচুয়ালি মশাই, ও তো ল পড়াশোনা করেছে। বেশ। আচ্ছা, আপনার বিচারে কি ওটা ঠিক আছে? না, আমি পড়াশোনাটা শুনবো না। আমি প্রথম থেকে হাইলাইট করলাম কেরিয়ার কেরিয়ার কেরিয়ার। আমি পড়াশোনাটা পরে জানতে চাইতাম, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেসও করতাম। আমি জিজ্ঞেস করব ও বর্তমানে এখন প্রাইভেট প্র্যাকটিস করছে না চাকরি করছে, না কোনো কর্পোরেটে আছে? প্রাইভেট প্র্যাকটিস করছে। প্রাইভেট প্র্যাকটিস করছে, তার মানে এটা সেলফ প্রফেশন, এটা কিন্তু চাকরি নয়, তাই তো? এবার সেলফ প্রফেশন, সেলফ প্রফেশন, হ্যাঁ, সেলফ প্রফেশনটা করে ও কি হ্যাপি? মানে ও কেসটা ঠিকঠাক পাচ্ছে? না না, হ্যাপি নয়। হ্যাপি নয়। ও কিসে প্র্যাকটিস করছে? সিভিলে করছে কি না ক্রিমিনালে করছে? ক্রিমিনালে করছে। ক্রিমিনালে হ্যাপি নয় কেন? বুড়ি বুড়ি কেস তো চারদিকে। একটা 498 পেয়ে গেলেই তো বেশ 5-7 বছরের গল্প। তো অ্যাকচুয়ালি ঘটনা কি বুঝলেন তো, যে সিনিয়রের কাছে ইয়ে করছে, সেখানে সিনিয়রের কাছে তেমন ইয়ে পাচ্ছে না। ও প্র্যাকটিস কোথায় করে? দুর্গাপুর কোর্টে? না, কলকাতা হাইকোর্টে। কলকাতার হাইকোর্টে করছে। ও আচ্ছা, তো কি কারোর আন্ডারে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম একদম সিনিয়র আন্ডারে। দেখুন, হাইকোর্টে কিন্তু কেস পাওয়াটা মুশকিল আছে। কেন কি জানেন তো? হাইকোর্টে দেখুন, প্রথমত হচ্ছে পুরো ছাঁকা কেসগুলো যায় হাইকোর্টে, এবং সেখানে সবাই চায় সিনিয়র লয়ার। এবার আপনার ছেলে সিনিয়রের আন্ডারে আছে, সেই সিনিয়রের উপর ডিপেন্ড করবে আপনার ছেলেকে কটা কেস দেবে না দেবে। তো এখানে একটা লবি কাজ করবে। ওর চার্টের মধ্যে যেটা রয়েছে, দেখুন নবম স্থানে কেতু সবসময় হোঁচট খাবে ও কেরিয়ারটা স্টাবলিশমেন্ট তৈরি করার ক্ষেত্রে, নিজের নাম যশ খ্যাতির ক্ষেত্রে। বৃহস্পতি নিচস্থ রয়েছে, তো একজন ভালো ডাক্তার, একজন খুব ভালো উকিল এবং একজন খুব ভালো অ্যাস্ট্রোলজার, এই তিনটে প্রফেশন, সেলফ প্রফেশনের মধ্যে কিন্তু চার্টের মধ্যে খুব ভালো বৃহস্পতি এবং শনির কম্বিনেশন থাকা দরকার। কেন থাকা দরকার? বৃহস্পতি হবে সুবক্তা, খুব ভালোভাবে ও রিপ্রেজেন্ট করতে পারবে নিজেকে, যে কোনো কেসকেও খুব ভালোভাবে যাদের সামনে রিপ্রেজেন্ট করা। এবং শনি কি দেবে? শনি দেবে হচ্ছে ওই লড়ার ক্ষমতা। ধরুন কোনো ভালো ডাক্তার, সে হয়তো একটা পেশেন্টকে, খুব জটিল কেস দেখছে, সে পেশেন্টকে বলে যাচ্ছে যে আপনার কিচ্ছু হবে না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন, এই যে বললো, কিন্তু ও ভেতরে ভেতরে জানে এটা জটিল কেস, আমাকে ঠিক করতে হবে। একজন ভালো অ্যাস্ট্রোলজার ধরুন আমার কাছে একজন খুব কঠিন কেস নিয়ে এসছে, আমার মনে হচ্ছে তাকে আমাকে ব্যাক সাপোর্ট দিতে হবে, তাকে মোরাল সাপোর্ট দিতে হবে, কিচ্ছু হবে না, আমি আছি, ঠিক হয়ে যাবে, এবং তার এই জটিল জায়গাগুলোকে আস্তে 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 বার করতে হবে। ঠিক সেরকম ভালো উকিলের ক্ষেত্রেও সেই জিনিসটা দরকার। এই বৃহস্পতি শনির মধ্যে আপনার ছেলের চার্টে বৃহস্পতিটা খুব উইক, নিচস্থ, ফলে কি হচ্ছে, ও একটা সাপোর্ট, মোরাল সাপোর্ট পাচ্ছে না। এই জায়গার একটা রেমেডি করান, কারণ আপনার ছেলের যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, আপনি ল বললেন, আমাকে প্রথম জিজ্ঞেস করলেন যে সাবজেক্টটা ঠিক আছে কিনা, একদম ঠিকঠাক সাবজেক্ট চুজ করেছে, কারণ চারটা কিন্তু প্রশাসনিক রিলেটেড, সিভিল ওরিয়েন্টেড অথবা ল কেন্দ্রিক কোনো সাবজেক্ট নিয়ে যদি ও পড়াশোনা করে সেটা ওর জন্য বেটার। হায়ার স্টাডি করতে বলুন, পরবর্তীকালে ওকে জুডিশিয়ালে বসতে বলুন, পরবর্তীকালে যদি ও চায়। আচ্ছা, তাহলে ও কি জুডিশিয়ালে বসবার জন্য ইচ্ছে আছে ওর? না, অ্যাকচুয়ালি ওর ইচ্ছায় ও প্র্যাকটিসটাই খুব ভালো পছন্দ করছে। বেশ বেশ, তাহলে প্র্যাকটিসটাই করুক। তার আগে আপনি এই নিচস্থ বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বীজযোগ, মাঙ্গলিক দোষ, এই তিনটে দোষের প্রতিকার প্রতিবিধান করান। এই তিনটে দোষের যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তাহলে ভালো হবে, কারণ বৃহস্পতির মহাদশা চলছে, যেটা চলবে 2037 পর্যন্ত, মানে এখনো 11 বছর। যদি এটার এই দোষটার প্রতিকার না করা হয়, এই 11 বছর ও প্র্যাকটিস করে যাবে, ও চেষ্টা করে যাবে, কিন্তু কোনো ফল ও হাতে পাবে না। সুতরাং প্রতিকার দরকার। ধন্যবাদ, সঙ্গে থাকুন। একদমই। আর এবার আমার মনে হয় যে এই প্রতিকার প্রতিবিধান, মানে মানুষ তো চায় যে আমার জীবনটা একটু ভালো কাটুক, একদম। তার জন্য আমাদের অনুষ্ঠান তো আপনারা দেখছেনই, দাদার কাছে আসবেন, আপনাদের ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা আমার তো বটেই। আমি তার জন্য একটু তারিখটা এবং জায়গাটা চেম্বারের সেগুলো বলে দিচ্ছি। এই মাসে, অর্থাৎ যে মাস চলছে, মে মাস, 8 তারিখ থেকে আমি বলছি। 8 তারিখ আসানসোল, 9 তারিখ হাজরা, 10 তারিখ রামপুরহাট,
11 তারিখ বালুরঘাট, 13 তারিখ অন্ডাল, 14 তারিখ হাওড়া, 17 তারিখ বর্ধমান, 18 তারিখ আগরতলা। আগরতলাটা আমি আরো একবার বলবো, তার কারণ বহুদিন পর ওখানে বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন, দাদা সেখানে যাবেন। 20 তারিখ বাঁকুড়া, 21 তারিখ ব্যারাকপুর, 22 তারিখ বোলপুর, 24 তারিখ সিউড়ি, 25 তারিখ আলিপুরদুয়ার, 26 তারিখ কোচবিহার, 27 তারিখ গুয়াহাটি। গুয়াহাটিতেও অনেকদিন পর যাবেন দাদা, আপনারা যারা ওয়েট করছেন তারা অবশ্যই দাদার সঙ্গে দেখা করতে পারেন। 29 তারিখ শিলিগুড়ি এবং 5 জুন অর্থাৎ পরের মাসে 5 তারিখে দুর্গাপুর। এটা হচ্ছে জায়গা এবং তারিখ। অবশ্যই আপনারা যারা দেখছেন টিভির পর্দার উপর থেকে তারা তো এখন শুনেই নিলেন, পরবর্তীতে ভিডিও আপলোড থাকবে, সেখান থেকেও আপনারা তারিখ এবং জায়গাগুলো দেখে নিতে পারবেন। এবার আমি বলি অনলাইন বুকিং যেখানে চেম্বারটা হচ্ছে না বা আউট অফ স্টেট যেখানে যেখানে রয়েছে, আমি ফোন নম্বরগুলো বলে দিচ্ছি, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। 9932337820, এটা গেল 1 নম্বর ফোন নম্বর। 9851815653, এটা 2 নম্বর ফোন নম্বর। 3 নম্বর হচ্ছে 8900394947 এবং আরেকটি ফোন নাম্বার 8798356920। এটা হচ্ছে আউট অফ স্টেট যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। না, আরেকটা কথা বৃষ্টি তোকে বলে দিই, এটা হচ্ছে এই 4টে নাম্বার কিন্তু বুকিং নাম্বার। বুকিং নাম্বার, হ্যাঁ, মানে এই 4টে নাম্বার থেকে জেনারেলি যে কোনো চেম্বারের জন্য বুকিং করা যাবে। এবার অনেকে কি করেন বলতো, মানে অনলাইন প্রেডিকশন চায় এবং তারা হয়তো আমি কলকাতায় বসছি, কলকাতা থেকে চাইছেন। ফলে কি হচ্ছে, যে জায়গাগুলো আপনারা আমাকে পাচ্ছেন সেগুলোর কিন্তু অনলাইন প্রেডিকশন আমি করি না। অনলাইন প্রেডিকশন যে জায়গায় আমি পৌঁছতে পারছি না, আচ্ছা, মানে যেমন ধর এতদিন ধরে কিন্তু আগরতলা গুয়াহাটি আমি অনলাইন করছিলাম, কিন্তু যেহেতু আগরতলা গুয়াহাটি এই মাসে বসছি, আগরতলা গুয়াহাটি এখন স্টপ হয়ে গেল। কিন্তু আমি ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই এগুলোতে এখন পৌঁছতে পারছি না, এগুলোর জন্য অনলাইন প্রেডিকশন হবে। আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি অনলাইন প্রেডিকশনের জন্য এই 4টে নাম্বার, এটাতে এই 4টেই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করা যাবে। এছাড়া ফোনও আছে, এই 4টেতে ফোনও করা যাবে। ফোন করে আপনারা যে কোনো চেম্বারের জন্য বুকিং নিতে পারেন। খুব ইম্পর্টেন্ট, কেন বারবার বলা, এত সতর্ক করা মানুষকে। বর্তমান যে পরিস্থিতিতে আমরা রয়েছি, সেটা দেশ হতে পারে, রাজ্য হতে পারে, আমরা সবাই এখন একটু পাজেল কোন দিক থেকে, যেমন সন্তানের এডুকেশনের দিক থেকে আমরা পাজেলড হচ্ছে, আমাদের নিজস্ব কেরিয়ার স্টাবলিশমেন্টের দিক থেকে আমরা পাজেলড হচ্ছে, পয়সা রয়েছে হাতে, টাকা রয়েছে। কালকে আমার কাছে চেম্বারে একজন এসেছিলেন, বাঁকুড়া থেকে একজন বলছিলেন, দাদা হাতে টাকা রয়েছে, যতবার জমি কিনতে চাইছি লিটিগেশন আসছে, আমি অ্যাডভান্স দিয়েও সেই অ্যাডভান্স ফেরত পাচ্ছি না, নাহলে জানছি যে ওই জমিটাতে অন্য কারোর নামে রয়েছে বা অন্য কোনো শরিক রয়েছে যারা অবজেকশন করছে। সুতরাং এই যে সমস্যাগুলো, যে অনেক সময় আমরা দেখি আমাদের সুযোগ রয়েছে কিন্তু সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আমি যেটা বারবার বলি, কোয়ালিফিকেশন রয়েছে, ভালো চাকরি পাচ্ছি না, কোয়ালিফিকেশন রয়েছে, ভালো বিয়ে হচ্ছে না। মানে যোগ্যতা থাকলেই সবসময় ক্লিক করবে তা কিন্তু নয়। আমরা ফার্স্ট ফোনটাই কিন্তু পেলাম, দেখ তুই এমএসসি বিএড কর, সুতরাং সে কিন্তু কেরিয়ার করছে না, সে এখনো 31 বছর বয়সে চাকরি খুঁজে বেড়াচ্ছে। ঠিক সেই রকমই এই ছেলেটি এলএলবি এলএলএম হাইকোর্টে প্র্যাকটিস করছে, কিন্তু ও স্যাটিসফাইড নয় ওর কেরিয়ার বা সোর্স অফ ইনকামের দিক থেকে। সুতরাং এই যে জায়গাগুলো, কারণ আমি সবসময় এখানে বসে বলি, আমার একটা ফোন হাজারো ফোনের উদাহরণ, আপনারা রিলেট করতে পারবেন, হ্যাঁ এই ছেলেটির মতন আমারও জীবনে এই জিনিসটা ঘটছে, এবং এগুলোর প্রতিবিধান করান। কারণ মাধ্যমিক হয়ে যাবে, রেজাল্ট বেরোচ্ছে না, 12 হয়ে যাবে, রেজাল্ট বেরোচ্ছে না, সেই সময় এসে রেমেডি নিতে আসছেন রেজাল্টটা যাতে ভালো হয়, সেটা কিন্তু নয়। কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু ম্যাজিক নয়, লজিক দিয়ে ভাবতে হবে। এবং এই লজিকটা তখনই ভাবতে পারবেন যখন আপনারা সঠিক সময়ে আসতে পারবেন। কৌশিকী অমাবস্যা আমাদের কালী পুজোর দীপান্বিতা অমাবস্যা, মহালয়া অমাবস্যা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা আমাদের গ্রহ সংস্কার করা, আমাদের কঠিন এবং সবথেকে কুফল দাতা গ্রহ যেগুলো আমাদের সবসময় কুফল দিয়ে আসছে, সেগুলো সুফল পেতে আমরা এই সময় কাজে লাগাতে পারি। এবং তার জন্য শুধুমাত্র এই অমাবস্যা নয়, এই অমাবস্যা থেকে একদম টানা শেষের অমাবস্যা, এই 30টা দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মল মাস অশুভ শক্তিকে কাটাতে পারি আমরা একদম। আর সেই অশুভ শক্তিকে কাটানোর জন্য মানুষের উদ্যোগটা প্রয়োজন, যে আমি সঠিক সময়ে এই প্রতিবিধানগুলো করব এবং নিজের সাথে আমার যারা পরিবার রয়েছে তাদের প্রত্যেকের জীবন যাতে আরো সুন্দর হয় সেই চেষ্টাটা করব। এই অনুষ্ঠানটাও আমরা শুভ কামনা নিয়ে আজকের জন্য শেষ করছি। দাদা অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাদের সকলকে নমস্কার।